হচ্ছে থার্ড রাউন্ড আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, আমরা আজকে থার্ড রাউন্ড শুরু করতে যাচ্ছি। থার্ড রাউন্ডের আজকের শেষ পর্ব আসলে। তো এখানে আজকে ফার্স্ট ডিবেটে অংশগ্রহণ করবে তরিত আহত এমএসসি ওর রেশনালিস্ট থার্ড ইয়ার। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার, সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়। এর পক্ষে বলবে রেশনালিস্ট থার্ড ইয়ার, বিপক্ষে বলবে তরিত আহত এমএসসি ওর। আমি এখন পক্ষের প্রথম বক্তা মার্জিয়া সুলতানাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিতর্কের বিষয় সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায় এর পক্ষে বলার জন্য। মার্জিয়া সুলতানা। জি স্যার। কোথায় তোমার ভিডিও? ওকে, ইউ মে স্টার্ট। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি। আজকে আমাদের বিতর্কের বিষয় সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার, সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়। যুক্তিযুক্ত কারণেই আমরা পক্ষে অবস্থান করছি। পক্ষের প্রথম বক্তা হিসেবে আজকে আমি সংজ্ঞায়ন করে যাব। আইওটির পূর্ণরূপ হলো ইন্টারনেট অফ থিংস। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যখন একটি আরেকটির সাথে যুক্ত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে এবং নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করার মাধ্যমে প্রত্যেকের কার্যকারিতা বৃদ্ধি করে, তখন সেই সিস্টেমকে বলা হয় আইওটি। ডিভাইসগুলো হতে পারে বাসার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাথরুমের কল, দরজার লক থেকে শুরু করে একটা শহরের ট্রাফিক সিগন্যাল, স্ট্রিট লাইট সিস্টেম, জিপিএস ইত্যাদি। এক কথায় বলতে গেলে প্রায় সমস্ত ডিভাইসকে এর আয়তায় আনা সম্ভব। প্রয়োজনীয় কিছু ইলেকট্রনিক ডিভাইস, সফটওয়্যার এবং সেন্সরের সমন্বয়ে একটি নেটওয়ার্কিং সিস্টেম তৈরির মাধ্যমে এই প্রযুক্তি মূলত কাজ করে। সেন্সরের কাজ হলো মানুষ কিংবা যে কোনো বস্তুর গতিবিধি মনিটর করে প্রয়োজনীয় তথ্য দেওয়া এবং সেটা প্রসেস করে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে প্রেরণ করা। এভাবেই চলতে থাকে একটি আইওটি সিস্টেম। তবে আসল কথা হলো নেটওয়ার্ক প্রযুক্তির উন্নতির ফলে এই নতুন স্মার্ট ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে খুব সহজেই যুক্ত হতে পারে। এখন আসি সাইবার নিরাপত্তায়। সাইবার নিরাপত্তা বলতে মূলত বোঝায় কিছু সচেতনতা, কিছু উপায় যার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য, কম্পিউটার এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসকে হ্যাকিং ও বিভিন্ন ধরনের আক্রমণ থেকে নিরাপদ রাখতে পারি। কিন্তু সব ক্ষেত্রে আইওটি ডিভাইসের ব্যবহার করলে খুব সহজেই আমাদের ব্যক্তিগত সকল তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। 2018 সালের OWASP-র মতে টপ 10 আইওটি ভালনারেবিলিটিস এর মধ্যে অন্যতম হচ্ছে দুর্বল পাসওয়ার্ড। আমরা যতই কমপ্লেক্স কিংবা বড় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করি না কেন, রুট লেভেলে প্রতিটি নেটওয়ার্কিং কম্পোনেন্ট একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কি ব্যবহার করে, যেটাকে বলা হয় এনক্রিপশন কি। এই এনক্রিপশন কি যদি শক্তিশালী না হয়, তখন আমরা যত বিশাল বিশাল পাসওয়ার্ডই ব্যবহার করি না কেন, আমাদের নেটওয়ার্ক হ্যাকারদের কাছে সবসময় ভালনারেবল থাকবে। আইটির আরেকটি প্রবলেম হলো এখানে ফার্মওয়্যার আপডেট করা অনেক কষ্টসাধ্য। অনেক ক্ষেত্রে ফার্মওয়্যার আপডেট পাওয়া যায় না। পিসির ক্ষেত্রে ফার্মওয়্যার আপডেট যেখানে অনেক সহজ, অনেক ক্ষেত্রে পিসিতে ভালনারেবিলিটি বের হলে সাথে সাথে ওইটার প্যাচ চলে আসে। আইটি ডিভাইসের ক্ষেত্রে এটা দেখা যায় না। একটা বড়সড় অ্যাটাক হওয়ার পরেও ওই ভালনারেবিলিটি নিয়েই আইটি ডিভাইস চলতে থাকে। কিন্তু তাই বলে কি আইটি ডিভাইসের ব্যবহার বাদ দিয়ে দিব? না। তবে আইটির ব্যবহার করার আগে এর যে ক্ষেত্রে আইওটি ডিভাইসের ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে সুবিধা ও পরিণতির কথা হিসাব নিকাশ করে নিতে হবে। যেমন ধরি সিসিটিভি ক্যামেরার কথা। আমরা অনেকেই এখন বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যদি এই ফুটেজ কোনো হ্যাকারের হাতে চলে যায়, তখন আমরা কি পরিমাণ হুমকির মুখে পড়বো? আমাদের জীবন তখন তাদের হাতে জিম্মি হয়ে যাবে। অল্প অল্প একটু সুবিধার মাসুল হবে বহুগুণ। আইটি ডিভাইসকে আমরা পেইন কিলারের সাথে তুলনা করতে পারি। পেইন কিলার সাময়িকভাবে দ্রুত আরাম দিলেও এর পরিণতি সুদূর প্রসারিত। তাই বলা হয়ে থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া পেইন কিলার খাবেন না। তেমনি আইটি ডিভাইসের ব্যবহারও সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত না করলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটবে। এমন কিছু ঘটনাই এখন আমি উপস্থাপন করব। ক্যাসিনো বিশ্বের নিরাপদ সংস্থাগুলোর মধ্যে একটি, কিন্তু কিছু বছর আগে একদল হ্যাকার অ্যাকুয়ারিয়ামের মধ্যে ইন্টারনেট কানেক্টেড থার্মোমিটারের মাধ্যমে এখানে অ্যাক্সেস করে ডাটা একটা সফল হয় এবং ডাটাবেস চুরি করে, যেখান থেকে অনেক স্পর্শকাতর তথ্য বেরিয়ে আসে। সম্প্রতি ইউএসএ তে বেবি মনিটর হ্যাক করে একদল হ্যাকার এক দম্পতিকে তাদের বাচ্চা কিডন্যাপ করার হুমকি দেয়। 2016 সালে ফিনল্যান্ডের একটি বাড়ির থার্মোস্টার হ্যাক করার মাধ্যমে সেই বাড়ির 2 সপ্তাহের মতো তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টে রেখে দেয়। তথ্যসূত্র finlandsmonthly.com। brtc.government.bd এর তথ্য মতে 2019 সালে বাংলাদেশের টোটাল ফোন সাবস্ক্রাইবারের সংখ্যা 159.78 মিলিয়ন। 2019 সালে সাক্ষরতার হার 72.09%, অর্থাৎ মোট 121.44 মিলিয়ন।
সুতরাং বোঝাই যাচ্ছে আইটি ডিভাইস ইউজারের একটি বিরাট অংশ বিদ্যমান যাদের আইসিটি সম্পর্কে ধারণা খুবই কম। ফলে তারা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে আইটি ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যেতে পারে এবং অতি সহজেই হ্যাকারদের ফাঁদে পা দেয়। কিন্তু তাই বলবো সব জায়গায় আইআইটির ব্যবহার করলে আর স্পষ্টভাবে বলতে আইআইটি ডিভাইসের সুনির্দিষ্ট বা সুনিয়ন্ত্রিত ব্যবহারের অভাবের ফলে আমরা সাইবার হুমকির মধ্যে পড়বো এবং আমাদের গোপনীয়তা ব্যাহত হবে। পরিশেষে বলতে চাই, এখন পর্যন্ত কি এমন কোনো আইওটি বের হয়েছে যার মাধ্যমে সব ক্ষেত্রে কোনো সাইবার ইস্যু ছাড়াই আমরা সফল হতে পেরেছি? বিপক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল। ধন্যবাদ। ধন্যবাদ মার্জিয়া সুলতানাকে, পক্ষের প্রথম বক্তা। এখন আমরা চলে যাব বিপক্ষের প্রথম বক্তার কাছে, সৌমিক দাস সৌম্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়। এর বিপক্ষের প্রথম বক্তা সৌমিক দাস সৌম্যকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। প্রতিপক্ষকে প্রথমেই বলতে চাই, হ্যাঁ প্রতিপক্ষ, আমরা পেরেছি আইওটি ডিভাইসের মাধ্যমে নিরাপত্তার সুফল বয়ে আনতে। এটা আমার বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মন্ডলী, অভিজ্ঞ প্রতিপক্ষ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়। সঙ্গত কারণেই এর বিপক্ষে আমাদের সুদৃঢ় অবস্থান। প্রতিপক্ষের প্রথম বক্তা আইওটির কারণে সাইবার নিরাপত্তা ও গোপনীয়তার হানি নিয়ে যৎপরনাস্তি শঙ্কার কথা বলে গেলেন, কিন্তু যে বিষয়টা তিনি সন্তর্পণে এড়িয়ে গেলেন তা হলো আদৌ আমাদের সাইবার নিরাপত্তা কতখানি অটুট, আমাদের গোপনীয়তা কতখানি অক্ষুণ্ণ। যে কোনো কজ এন্ড ইফেক্ট অ্যানালিসিসের তীব্রতম গলদের জায়গাটা হচ্ছে সহগমনার কার্যকরণকে গুলিয়ে ফেলা। কোরিলেশন ডাজ নট ইমপ্লাই কজেশন। এর একটি খুবই চাঞ্চল্যকর উদাহরণ আমরা দেখতে পাই যখন প্রতিপক্ষ 159 মিলিয়ন স্মার্টফোনকে আইওটি ডিভাইসের সমতুল্য বলে কল্পনা করলেন। আমাদের সাইবার নিরাপত্তা বা গোপনীয়তা বলতে আসলে কিছুই নেই, এবং আইওটির ব্যবহার সেটার মূল কারণ তো নয়ই, বরং সম্ভাব্য সমাধান। একটা খুব সাধারণ আনস্মার্ট মোবাইল ফোনের কথা বিবেচনা করা যায়, যেটাতে কোনো ক্যামেরা, জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই কিছুই নেই। তবুও তার যেটা থাকবে সেটা হচ্ছে একটি অনন্য আইএমইআই নাম্বার, অন্তত একটা মেমস বা পিজোইলেকট্রিক মাইক্রোফোন, আর অবশ্যই তাতে যে সিমটা ব্যবহার করা হচ্ছে সেটার আইএমএসআই নাম্বার। কেবল এই আইএমইআই আর আইএমএসআই নাম্বারের মাধ্যমেই আপনার সেলফোন অপারেটর এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানা সম্ভব আপনার মোবাইল কোথায় কোথায় যাচ্ছে, সেটার মাধ্যমে কার সাথে কি কথা হচ্ছে। আপনি যখন ব্যবহার করছেন না তখনও কিন্তু এই ফিজিক্যালি অবিচ্ছিন্ন মাইক্রোফোনগুলো নিরন্তর আড়ি পেতে চলছে। এমনকি কারো মুঠোফোনের যোগাযোগকে হ্যাক করার জন্য সেলফোন অপারেটরের কাছ থেকে তথ্য পাবার আর প্রয়োজন নেই। একটা আইএমএসআই ক্যাচার মেশিন থাকলে আপনি যে কোনো জায়গায় বসে আশপাশের এলাকায় থাকা সকল সেলুলার কমিউনিকেশন ইন্টারসেপ্ট করতে পারবেন। তাহলে চিন্তা করে দেখুন, একটা স্মার্টফোন যেটা কিনা কিডনির চেয়েও বেশি সংখ্যক ক্যামেরা, মাল্টিমোড ওয়াইফাই আর ব্লুটুথ, জিপিএস, অ্যাক্সিলারোমিটারের মতো গাদা গাদা সেন্সর আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে ঠেসা, সেটার পক্ষে আপনার সাইবার নিরাপত্তা আর গোপনীয়তাকে কতখানি ভঙ্গুর করা সম্ভব। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? এন্টার ইন্ট্রোস্পেকশন ইঞ্জিন। এডওয়ার্ড স্নোডেন এবং বানি হন দ্বারা উদ্ভাবিত রেডিও ইন্ট্রোস্পেকশন ইঞ্জিন ব্যবহারিক দিক থেকে একটি আইওটি ডিভাইস, যেটিকে আপনার স্মার্টফোনের সাথে সংযুক্ত করার মাধ্যমে আপনি সার্বক্ষণিকভাবে মনিটর করতে পারবেন স্মার্টফোনের সেলুলার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস অ্যাক্টিভিটি। তারপর প্রশ্ন থেকে যায়, সেলুলার কানেকশন ছাড়া আমরা যখন ওয়াইফাই বা ল্যান ব্যবহার করছি তখনও তো আমাদের সাইবার সিকিউরিটি ঝুঁকিতে পড়তে পারে। আমরা কোনো ওয়েবসাইট সময় কাটাচ্ছি বা কোন এলাকা থেকে ইন্টারনেট ব্যবহার করছি সেটা তো শুধু আইপি অ্যাড্রেস থেকেই বলে দেওয়া সম্ভব। এই ইস্যু থামানোর সবচেয়ে সুলভ ও নির্ভরযোগ্য উপায় হচ্ছে টর নেটওয়ার্কের মতো কোনো অনিয়ন রাফিং ব্যবহার করা। সেটা প্রতিপক্ষের উল্লেখিত এনক্রিপশন কি বা দুর্বল এনক্রিপশন কি এর যে সমস্যা সেটাকে খুব সহজেই লাঘব করে দিতে পারে, আর এটাকেই আরো সহজলভ্য এবং সার্বজনীন করতে পারে টর ব্রিজের মাধ্যমে কমিউনিকেশন রাউটিং করছে এরকম একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার, যেটা হচ্ছে কার্যত একটি আইওটি ডিভাইস এবং যার ফার্মওয়্যার কার্যত যে কোনো ডিভাইসের চেয়ে সবচেয়ে শক্তিশালী। স্পষ্টত আইটি ডিভাইসের ব্যবহার আমাদের সাইবার নিরাপত্তা ও গোপনীয়তাকে সুরক্ষিত করতে যথেষ্ট পারঙ্গম। তাহলে সাইবার নিরাপত্তা ও গোপনীয়তার জন্য মূল অন্তরায়টা আসলে কোথায়? অন্তরায়টা সবখানে ছড়িয়ে আছে বলেই দেখতে না পেয়ে আমরা দুষ্টাতে পাই নন্দঘোষ আইওটির ঘাড়ে। অন্তরায়টা হচ্ছে আইনে, নীতিমালা। আমাদের রাষ্ট্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য কোনো আইন তো নেই, বরং ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী কোনো কারণ দর্শানো ছাড়াই আইন প্রয়োগকারী সংস্থা পারবে আপনার সর্বপ্রকার ডিজিটাল ডিভাইস হস্তগত করতে। এমনকি তাদের সকল কাজকে সরল বিশ্বাসী কৃতকর্ম হিসেবে আইনি স্বীকৃতি দিয়ে দায়মুক্তি হয়রানির সমস্ত সুযোগ দিয়ে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি ডক্ট্রিনের আওতায় তৃতীয় পক্ষ কর্তৃক সংরক্ষিত কোনো ব্যক্তির সকল তথ্য রাষ্ট্রের চাহিদা মুক্ত অবমুক্ত করার বিধান রাখা হয়েছে। আমি দেখতে পেয়েছি কিভাবে হংকং এর মুক্তিকামী জনতা একের পর এক ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ভূপাতিত করেছে। আবার এর বিপরীতটাও আমরা দেখতে পাই। ইউরোপিয়ান ইউনিয়নের জারিকৃত জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর এর মাধ্যমে জাপান, আর্জেন্টিনা, কেনিয়া প্রভৃতি দেশগুলো সমমানা নীতিমালার প্রচলন করছে, কারণ এর সাথে রাষ্ট্রীয় স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন ব্যবহারকারী স্মার্ট ওভেন হ্যাক হলে সেটা রাষ্ট্রের মাথা ব্যথার কারণ নয়, কিন্তু একসাথে কোনো এলাকার বিপুল সংখ্যক স্মার্ট ওভেন ইভেন থার্মোস্টেট হ্যাক করে যে পাওয়ার সার্চ তৈরি করা যায়, তার মাধ্যমে একটি রাষ্ট্রকে সহজেই ব্ল্যাকআউট করে ফেলা যায়। ফলশ্রুতিতে সার্ভাইলেন্স স্টেট তকমা ঝেড়ে ফেলে রাষ্ট্র ক্রমশ বাধ্য হচ্ছে জনগণের তথ্যের রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে। প্রযুক্তি নির্মাতারাও তাই বাধ্য হবে মানুষের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা যোগাতে, সর্বোপরি ব্যক্তিগত তথ্যের যথাযথ মূল্য দিতে। প্রতিপক্ষের আরেকটি সংজ্ঞায়নে একটু আলোকপাত করতে চাই। প্রতিপক্ষ বলেছেন সেন্সর ডাটা সেন্ড করে, না, প্রতিপক্ষ সেন্সর ডাটা কালেক্ট করে। এবং সেন্সরের একটি আইটি ডিভাইসকে আমরা যদি একটা সেপারেট নেটওয়ার্কে স্থাপন করি, তাহলে তার সেন্সর দ্বারা সংরক্ষিত সকল ডাটাই আমরা সহজে নিরাপদে সঞ্চালন করতে পারবো। প্রযুক্তিগত উৎকর্ষের সাথে আমাদের সাইবার নিরাপত্তা ক্রমশ আরো বেশি হুমকির সম্মুখীন হচ্ছে। দিনকে দিন আমাদের ব্যক্তিগত নিরাপত্তা হারাচ্ছে অর্থবতা, এর সাথে বাড়ছে আইটির ব্যবহার। এটা তো সত্যি যে আইটির ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে, কিন্তু আমার বক্তব্যে আশা করি প্রতিপক্ষের কাছে এটা দিবালোচন নিয়ে স্পষ্ট হয়ে গেছে যে আইটির ব্যবহার ব্যতীত আমাদের গোপনীয়তা সাইবার নিরাপত্তা অস্তিত্বহীন। বরঞ্চ আইটির সচেতন ও নিরাপদ ব্যবহারই পারবে আমাদের গোপনীয়তাকে শানিত করতে, সাইবার নিরাপত্তাকে জোরালো করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সৌমিক দাস সম্মুখে, বিপক্ষের প্রথম বক্তা। এখন পক্ষের দ্বিতীয় বক্তা পূজা রায়কে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় সর্বক্ষেত্রে আইটির ব্যবহার, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়, এর পক্ষে বলার জন্য। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকল শ্রোতাকে আমার অভিবাদন জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার, সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে অন্তরায়। এখন আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আমাদের আইওটির ব্যবহার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললেন। মোবাইল নেটওয়ার্কের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এ কথাও বললেন, কিন্তু আমি আবার বিতর্কের বিষয়টি মনে করিয়ে দিতে চাচ্ছি, তা হচ্ছে সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার, সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে অন্তরায়। আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। প্রথমত, একটি সর্বজন বিদিত ঘটনার মাধ্যমে আমি প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মিরাই বটনেট অ্যাটাক। মিরাই বটনেট অ্যাটাক প্রসঙ্গে বলতে চাই যে একটি হার্ড কোডেড পাসওয়ার্ড অধিকাংশ আইওটি ডিভাইসে ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারিং কোম্পানি হার্ড কোডেড পাসওয়ার্ড সরবরাহ করে যা পরবর্তীতে পরিবর্তন করা যায় না, এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানির এই সরবরাহকৃত হার্ড কোডেড পাসওয়ার্ডটি জেনারেট করা হয় এনক্রিপশন কির মাধ্যমে। এই এনক্রিপশন কি হ্যাক হয়ে গেলে হ্যাকারদের হাতে চলে যায় ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রত্যেকটি ডিভাইসের হার্ড কোডেড পাসওয়ার্ড। প্রতিপক্ষ এনক্রিপশন কি বিষয়ক নিরাপত্তার কথা বললেন। 2016 সালের অক্টোবর মাসে সংঘটিত এই মিরাই বটনেট অ্যাটাকে টিওয়াইএন সার্ভিস প্রোভাইডার হ্যাক হয়, এবং টিওয়াইএন সার্ভিস প্রোভাইডার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা ইন্টারনেটের অধিকাংশ ডোমেইন নেম সিস্টেম নিয়ন্ত্রণ করে, এবং এর ফলস্বরূপ টুইটার, গার্ডিয়ান, নেটফ্লিক্স এর মতো অসংখ্য জনপ্রিয় সাইট ইউরোপ এবং আমেরিকা ব্যাপী হ্যাক হয়ে যায়। তাহলে ডিওয়াইএন সার্ভার তাদের এনক্রিপশন কি নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না কেন? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন রইল। এখন আমি বলতে চাই 9 জানুয়ারি 2017 সালে সিএনএন এর প্রতিবেদনের কথা। সিএনএন 2017 সালের 9 জানুয়ারির প্রতিবেদনে বলেছে যে এসটি জুড মেডিকেল ডিভাইস গুলো হ্যাকিং এর আওতায় আনা সম্ভব। কার্ডিয়াক ডিভাইস যেমন পেসমেকার, ডিফাইব্রিলেটরের মতন ডিভাইস গুলো হ্যাক করে ব্যক্তির স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। এবার ইউরোপের প্রসঙ্গ ছেড়ে আফ্রিকার প্রসঙ্গে আসি। আফ্রিকা মহাদেশের অধিকাংশ দেশেই সাইবার নিরাপত্তা বিষয়ক কোনো আইন নেই, এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নও নেই। আফ্রিকা মহাদেশের অধিকাংশ ডিভাইসই সিকিউরিটি ছাড়া প্রডিউস করা হয়, এবং আফ্রিকা মহাদেশের আফ্রিকান ইউনিয়ন কমিশনের তথ্য অনুযায়ী আমি বলতে চাই 2016 সালে কেবলমাত্র সাউথ আফ্রিকাতে 67% মানুষ সাইবার অপরাধের শিকার হয়েছেন যারা প্রাপ্তবয়স্ক। এছাড়াও সাউথ আফ্রিকাতে এই সাইবার আক্রমণ বিষয়ক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হচ্ছে 242 মিলিয়ন মার্কিন ডলার। প্রতিপক্ষ কেনিয়ার কথা উল্লেখ করলেন। কেনিয়া সাইবার আক্রমণ প্রতিহত করার জন্য পদক্ষেপ নিলেও 2015 সালে তাদের সাইবার আক্রমণের ফলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 210 মিলিয়ন মার্কিন ডলারে, এবং নাইজেরিয়াতে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হচ্ছে সাইবার আক্রমণের ফলে 649 মিলিয়ন মার্কিন ডলার। নাইজেরিয়াতে
প্রতি 7টি মোবাইল ফোনের মধ্যে একটি মোবাইল ফোন ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত। সর্বক্ষেত্রে আইওটি ডিভাইসের ব্যবহার বলতে আমরা বোঝাচ্ছি সমাজের সর্বস্তরে আইওটি ডিভাইসের ব্যবহার থেকে শুরু করে ঘরের অন্দরমহল পর্যন্ত আইওটি ডিভাইসের ব্যবহার। এবং এই আইওটি ডিভাইসের ব্যবহারের মধ্যে আমাদের রয়েছে স্মার্ট হোম ব্যবস্থা। এই স্মার্ট হোম ব্যবস্থায় আমরা ব্যবহার করি স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট কফি মেকার, স্মার্ট প্যাডলক, এছাড়াও ড্যাশ বাটন এবং ডোরবেল ক্যাম, এছাড়া স্মার্ট টয়লেট। এই সমস্ত আইওটি ডিভাইস আমাদের জীবনকে যেমন বিলাসবহুল করেছে, তেমনি সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ভয়ানক ঝুঁকির সৃষ্টি করেছে। এই সকল আইওটি ডিভাইস একটি ডোরবেল ক্যাম হ্যাক হলে যেরকম আপনার বাসায় কে আসছে কে যাচ্ছে সেই সম্পর্কিত সকল তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে, তেমনি যদি আপনার স্মার্ট ডোর লকটি হ্যাক হয় তাহলে আপনার বাসায় আপনাকেই ঢুকতে দেবে না হ্যাকাররা। এছাড়া ডিওয়াইএন সার্ভার অ্যাটাকের পর নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে IoT is the cause of mass destruction, এবং yalro.net এর একটি তথ্য অনুযায়ী আমি বলতে চাই যে একটি স্মার্ট লাইট বাল্বকে হ্যাক করে ব্রিকিং অ্যাটাক ঘটানো সম্ভব। ব্রিকিং অ্যাটাকে একটি ওয়ার্ম অ্যাপ্লিকেশন ব্যবহার করে সমস্ত শহরে ব্ল্যাকআউট সৃষ্টি করা সম্ভব এবং ট্রাফিক লাইটের জ্বলানিভার নিয়ন্ত্রণ করা সম্ভব। একটু এশিয়া প্রসঙ্গে আলোকপাত করতে চাই। বিজ্ঞ প্রতিপক্ষ ওয়ানাক্রাই র্যানসামওয়্যার অ্যাটাকের পর নর্থ কোরিয়া ভিত্তিক ল্যাজারাস হ্যাকিং গ্রুপ 31টি দেশের বৃহদায়তন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালায় এবং এই সাইবার আক্রমণের উল্লেখযোগ্য শিকার হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সাউথ কোরিয়া এবং সনি। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে প্রায় 81 মিলিয়ন মার্কিন ডলার মুহূর্তের মাধ্যমে সাইবার আক্রমণের মাধ্যমে চুরি করে নেওয়া হয় এবং সিমনাটেক সাইবার সিকিউরিটি ফার্ম নিশ্চিত করেছে যে এই ওয়ানাক্রাই র্যানসামওয়্যার সফটওয়্যারটি প্রতিষ্ঠার পর ল্যাজারাস হ্যাকিং গ্রুপ একটি নতুন পন্থা পেয়েছে। পরিশেষে আমি বলতে চাই যে সর্বক্ষেত্রে আইওটি ডিভাইসের ব্যবহার কোনো মতেই কাম্য নয় যেখানে সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তা ঝুঁকির মুখে রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ পূজা রয়কে, পক্ষের দ্বিতীয় বক্তা। এখন আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষের দ্বিতীয় বক্তা কে এম নাইমুল হোসেনকে আজকের বিতর্কের বিষয় সর্বক্ষেত্রে আইওটি ব্যবহার সাইবার নিরাপত্তা গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায় এর বিপক্ষে বলার জন্য। এম নাইমুল হোসেন। শুরু করি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারপতি এবং প্রতিপক্ষকে শুরুতে জানাই আবার বিতর্ক শুরু করছি। আজকে বিতর্কের বিষয় সর্বক্ষেত্রে আইওটি ব্যবহার সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়। এখন প্রতিপক্ষ আসলে অনেক পজিশন দেখে বলে গেলেন যে এইসব টেকনোলজি আসলে সর্বক্ষেত্রে ইউজ করা গোপনীয়তা রক্ষার অন্তরায়। সেটা ঠিক যে মানে ইতিপূর্বে এবং বর্তমানে এসব আইওটি ডিভাইস ইউজ করা হচ্ছে সেগুলা আসলে খুবই দুর্বল গোপনীয়তা রক্ষায়, কিন্তু এর মানে এই নয় যে সেটা ভবিষ্যতে এটা ঠিক হবে না। এবং প্রতিপক্ষ বললেন যে মিরাই বটনেট অ্যাটাক এবং এটা তো কিছু সম্পর্কে এনক্রিপশন সিস্টেম সম্পর্কে এটা পরবর্তী বক্তা বলবেন। আমরা বলতে চাই যে আফ্রিকার কথা যেটা বললেন যে আফ্রিকাতে আইওটি ডিভাইস সম্পর্কে কোনো নিয়ম নেই, এটা আসলে কারণ হচ্ছে যে ডিভাইস গুলো যাচ্ছে অর্থনীতির কারণে, কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা যাচ্ছে না। এখানে সবক্ষেত্রে আইওটি ব্যবহার করার মূল যে বটলনেক সেটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, অর্থাৎ মানুষ জানে না কিভাবে টেকনোলজি ইউজ করা যায়, কিন্তু টেকনোলজি এখানে টেকনোলজিকে দোষ দেওয়ার কোনো কারণ নেই এবং কি কারণে নেই সেটা আমি এখন দেখা করব। শুরুতে আমি বলতে চাই প্রতিপক্ষ যেটা এড়িয়ে গেছে সেটা হচ্ছে গোপনীয়তার কথা, যে গোপনীয়তা আসলে কি, প্রাইভেসিটা আসলে কি। আমার প্রথম কথা প্রাইভেসি সম্পর্কে একটু বলে গেছেন, কিন্তু আমি এটা নিয়ে একটু গভীর বিশ্লেষণ করছি প্রাইভেসির ব্যাপারে। ডিজিটাল সমাজ ব্যবস্থায় আমরা প্রতিনিয়ত যে পদাঙ্ক রেখে যাচ্ছি, আমাদের স্মার্টফোন ক্যামেরা, বিভিন্ন সেন্সর, জিপিএস, বিভিন্ন আইওটি ডিভাইস এবং আমাদের অনলাইন অ্যাক্টিভিটি প্রতিটির মাধ্যমে আমাদের যে ডিজিটাল সত্তা তা কে বা কারা ব্যবহার করতে পারবেন সেটা নির্ধারণ করার ক্ষমতা হচ্ছে আমাদের গোপনীয়তা। কিন্তু সেই গোপনীয়তাই বর্তমানে উপস্থিত নেই। তার মূল কারণ আমরা এটাকে বিকিয়ে দিয়েছি। ফেসবুক, গুগল, অ্যামাজন, এটা তো টেক জায়ান্ট ও বিভিন্ন থার্ড পার্টির কাছে আমরা আমাদের গোপনীয়তা বিক্রি করে বিনিময় আমরা নিচ্ছি মূল্যে কিংবা কিছু অর্থের বিনিময় তাদের পরিষেবা। আমাদের গোপনীয়তা না থাকার কারণে এসব ডিভাইস নয়, বরং নিজেদের গোপনীয়তা সম্পর্কে আমাদের অসচেতন।
থার্ড পার্টি রেভিনিউ উৎস হলো অ্যাডভার্টাইজমেন্ট অথবা মাইক্রো ট্রানজাকশন। আমাদের পার্সোনাল ইনফরমেশন তারা বিক্রি করছে অ্যাডভার্টাইজার, বিভিন্ন কোম্পানি অথবা কেমব্রিজ অ্যানালিটিকার মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারদের কাছে। আজ কিছু অস্বচ্ছ দুর্বোধ্য টার্মস এগ্রিমেন্ট ব্যবহার করে তারা আমাদের পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন ছিনিয়ে নিচ্ছে। আমরা শুধু থাকছি ফ্রি সেবা ব্যবহার করে, কিন্তু তারা আরো বেশি মূল্যের জিনিস অর্থাৎ আমাদের গোপনীয়তা কিনে দিচ্ছে ফ্রি সেবার নামে, এবং তা দিয়ে $বিলিয়ন কোম্পানি করছে। যতদিন না পর্যন্ত আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনের মূল্য জানবো, ততদিন পর্যন্ত আমাদের গোপনীয়তার থাকবে না। অর্থাৎ আইওটি ডিভাইসের ব্যবহার নয়, বরং আমাদের অজ্ঞতায় আমাদের গোপনীয়তা না থাকার মূল কারণ। তাই পক্ষদের কাছে আমরা একটা স্পষ্ট প্রশ্ন চাই, আমরা যদি আমাদের গোপনীয়তা, আমাদের পার্সোনাল ইনফরমেশন এদের হাতে তুলে দিই, তাদের কাছে মুরগি বাজে রাখি, তাহলে বিশ্বের কোন সিকিউরিটি সিস্টেম আমাদের গোপন রক্ষা করবে? এখন আমি রিকোয়েস্ট করবো, বিভিন্ন ক্ষেত্রে প্রতিপক্ষ যেমন বলে গেলেন যে সর্বক্ষেত্রে আইওটি ব্যবহার করলে সাইবার ক্রাইম ও গোপনীয়তা রক্ষা থাকবে না, কিন্তু আসলে থাকবে। ভবিষ্যৎ সেটা আমি দেখা করবো। ভবিষ্যতে আইওটি সর্বক্ষেত্রে ব্যবহার হবে কিনা কিন্তু কিভাবে হবে তা নির্ভর করবে সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্টের উপরে। আমরা জানি যে এখন চলছে ইন্ডাস্ট্রি 4.0 স্ট্যান্ডার্ড, অর্থাৎ বর্তমানে সাইবার ফিজিক্যাল সিস্টেম ব্যবহার হচ্ছে। তেমনি নাগরিক অবকাঠামোগুলোতে, পাবলিক প্রপার্টিগুলোতে আইওটি ব্যবহারের মাধ্যমে এদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে স্মার্ট সিটি তৈরির মাধ্যমে প্ল্যানিং ও মেইনটেন্যান্সের নতুন সুযোগ সৃষ্টি করবে, অর্থাৎ সর্বক্ষেত্রে আইওটি ব্যবহার হবে। এখন সেই সব ডিভাইস থেকে ইউনিক আইডি থাকবে এবং ওয়েব ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে ফিজিক্যাল ও সাইবার নিরাপত্তা আরো বাড়বে। বর্তমানে আইওটি ম্যানুফ্যাকচারার হার্ডওয়্যার দিকে নজর দেওয়ায় সফটওয়্যার সিকিউরিটি তারা খুবই নিম্নমানের করে ফেলে, যেটা প্রতিপক্ষ বললেন। কিন্তু এসব সিকিউর করার পদ্ধতি এখনই আছে কিংবা ডেভেলপ হচ্ছে। এনক্রিপ্টেড নেটওয়ার্ক ইউজ, ফিজিক্যাল পাসওয়ার্ড কিংবা বায়োমেট্রিক্স নেটওয়ার্ক ব্যবহার করে আইওটি ডিভাইস প্রতি সিকিউর করা সম্ভব, যা হ্যাক করা হবে অনেক সময় ও কষ্টসাধ্য। তেমনি ইন্ডাস্ট্রিতে হার্ডওয়্যার সফটওয়্যার লাইফ সাইকেল অনুযায়ী কম্পেটিবিলিটি ও নিয়মিত সিকিউরিটি আপডেটের মাধ্যমে আইটি ও ওটি নেটওয়ার্ক ডিফারেন্সিয়েট করে নিরাপদ রক্ষা করা সম্ভব। ফিজিক্যাল হ্যাকারের পরিমাণ বাড়ে, নিয়মিত ফল্ট চেকিং ও রিয়েল টাইম মনিটরিং অবশ্যই সাইবার নিরাপত্তা থাকবে, ও সাইবার ক্রাইমের ডেটা ও আইটি ডিভাইস তারা মনিটরিং করে সেসব অ্যানালাইসিস ব্যবহার করে ভবিষ্যতে সাইবার ক্রাইমে প্রিএমটিভ মেটার নেওয়া সম্ভব, অর্থাৎ আইওটি ডিভাইস দিয়েই তার নিশ্চিত করা সম্ভব। এখন কনজিউমার আইওটি যদি একটা গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড করা হয় আইটি সিকিউরিটি, যেটা প্রতিটি কোম্পানিকে ঠিক করতে হবে, এই সার্টিফাইড যেগুলো থাকবে না সেগুলো যদি সেসব আইওটি ডিভাইস ইউজ না করলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। সেটা একটা নতুন প্রযুক্তি যেটা আমি কথা বলবো, সেটা হলো আইওটি এবং ব্লকচেইন ইন্টিগ্রেশন। আমরা জানি ব্লকচেইন একটা নতুন প্রযুক্তি, এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড লেজার যা একটা ইউজার ট্রানজাকশন ইনফরমেশন স্টোর করে। তো আমাদের যে ইউনিক যেটা আইডেন্টিটি থাকবে সেটা ব্লকচেইন ইউজ করলে ইউজার নিয়ন্ত্রণ থাকবে এবং গভর্নমেন্ট কিংবা থার্ড পার্টি সার্ভিস সেটা ইউজ কিন্তু সেটা ভালনারেবল হবে না কিংবা অপব্যবহার হবে না। সুতরাং ভবিষ্যতে আইওটি ব্যবহার করলেই সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা যেমন সম্ভব, তেমনি কিছু ক্ষেত্রে আইওটি ব্যবহার করেই নিরাপত্তা রক্ষা করা সম্ভব। সভাপতি সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কে এম নাইমুল হোসেনকে, বিপক্ষের দ্বিতীয় বক্তা। এখন পক্ষের শেষ বক্তা শেখ সাইফুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিতর্কের বিষয় সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায় এর পক্ষে তার অবস্থান তুলে ধরার জন্য। স্যার আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে। শুরু করছি ব্রুস স্ট্রিনের একটি উক্তি দিয়ে। In a few years we are going to be deciding what to connect and what to disconnect. We are living in a computerized world where attacks are easier to create than defenses against them. সম্মানিত সভাপতি, অভিজ্ঞ মডারেটর এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় সর্বক্ষেত্রে আইওটি এর ব্যবহার সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়। আমি এবং আমার দল সঙ্গত কারণেই এটার পক্ষে অবস্থান করছি। শুরুতেই বলবো আইওটি এর ভোক্তারা 3 ভাগে বিভক্ত, যথা 1 ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সেবাদানকারী সংস্থা, 2 সরকার, 3 জনসাধারণ। আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা শুরুর 2 জন ভোক্তাকে নিয়ে যথেষ্ট পরিমাণ বলে গেলেন এবং বিভিন্ন সাইবার আক্রমণের কথাও তারা বলে গেলেন, এবং আমি আলোকপাত করব তৃতীয় শ্রেণীর এই সাধারণ মানুষদেরকে নিয়ে। তৃতীয় শ্রেণীর এই সাধারণ মানুষদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে চাই, যথা 1 যারা আইওটি সম্পর্কে জানে না এবং আইওটি ব্যবহারও করে না, 2 যারা আইওটি সম্পর্কে জানে এবং আইওটি ব্যবহার করে, 3 যারা আইওটি সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না কিন্তু আইওটি ব্যবহার করে। আমাদের প্রথম 2 শ্রেণীর মানুষ হয়তো খুব একটা বিপদের সম্মুখীন না হলেও তৃতীয় শ্রেণীর মানুষরা বারবারই সাইবার আক্রমণের শিকার হন, কারণ তারা না জেনেই আইওটিকে ব্যবহার করে আসছেন। এখন আসি ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান কিংবা স্বাস্থ্যসেবা খাত কিংবা হোক সেটা যে কোনো জায়গাতেই, সেখানে আইওটি ব্যবহারের ফলে যে সাইবার আক্রমণ সংঘটিত হয় তার ফলে কোনো সংস্থা কিংবা সেবা খাত যেটাই হোক তাদের প্রয়োজনীয় তথ্য হ্যাকারদের হাতে তো চলেই গেল। তো পরে হয়তো সেই সংস্থা
তাদের সাইবার নিরাপত্তা আরো জোরদার করলো, কিন্তু এখানে কি আমার প্রতিপক্ষ দল ভুলে যাচ্ছে যে সেই ইংরেজি প্রবাদটির কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। আমরা প্রতিরোধকে বেছে নিলেও আমাদের প্রতিপক্ষ দল কেন জানি ভবিষ্যতের কথা তুলে কেবল প্রতিকারকেই তারা গুরুত্ব আরোপ করছেন। পরিষ্কার করে বলে দিতে চাই, আমি এবং আমার দল বলতে চাইছি সর্বক্ষেত্রে আইটির ব্যবহার নয়, বরং কিছু ক্ষেত্রে এটার ব্যবহার কমানো উচিত এবং কিছু ক্ষেত্রে এটা নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। প্রতিপক্ষ দল কেবল আইআইটির ভবিষ্যৎ এবং আইআইটির কিছু সম্ভাবনাময় দিক তুলে ধরে আইআইটির সর্বক্ষেত্রে ব্যবহার নিশ্চিত করে একটা সংস্থা, একটা মানুষ, এমনকি একটা রাষ্ট্রের গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিতে চাইছেন। মাননীয় সভাপতি, www.macrotrends.net এর তথ্য মোতাবেক 1976 সালে পুরো পৃথিবীতে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল 65.19%, যেটা 2018 সালে বেড়ে দাঁড়ায় 86.30%। 2020 সালে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ.com এর একটি তথ্য মোতাবেক আফ্রিকা, ইরাক, আফগানিস্তান, আইভরি কোস্ট, ইথিওপিয়ার মতন সাক্ষরতা হার বিশিষ্ট দেশগুলোতে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা মাত্র 36 থেকে 49%। অপরদিকে চীন, আমেরিকা, রাশিয়া, জাপানের মতো দেশগুলোতে সেটা প্রায় 100%। কিন্তু দুঃখের বিষয় হলো pewresearch.com এর তথ্য মোতাবেক নিম্ন সাক্ষরতার এই দেশগুলোতে প্রায় প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তির সংখ্যা 15 থেকে 20%, উচ্চ সাক্ষরতা হার সম্পন্ন দেশগুলোতে যেটা 55 থেকে 65%। এত কম শতাংশ জনগোষ্ঠীর মধ্যে আসলে কত শতাংশ জনগোষ্ঠী আইওটি কিংবা সাইবার নিরাপত্তা সম্পর্কে অবহিত, সেটাই প্রশ্ন রইল প্রতিপক্ষের দলের কাছে। মাননীয় সভাপতি, মূর্খের হাতে মোবাইল ফোন ডায়নামাইট অপেক্ষাও ভয়ঙ্কর। ঠিক তেমনি প্রযুক্তি বিজ্ঞান এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে উদাসীন জনগোষ্ঠীর সর্বক্ষেত্রেই আইওটির ব্যবহার বোধহয় নিউক্লিয়ার বোমা হতে ভয়ঙ্কর। কি ঠিক বললাম না বিজ্ঞ প্রতিপক্ষ? ঠিক এই বিষয়টি শুধু রাজনৈতিক চক্রান্তের প্রশ্ন তুলে ধরেছেন অধিকাংশ সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষকরা। আইওটি ডিভাইস ম্যানুফ্যাকচারাররা তাদের পণ্য যখন সে সকল দরিদ্র দেশে পৌঁছে দিচ্ছেন, তখন সেখানকার প্রযুক্তি জ্ঞানহীন জনগোষ্ঠী সেসব দেশের সরকার তাদের গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্যগুলো নিজেদের অজান্তেই ইন্টারনেটের বিস্তৃত জালে উন্মুক্ত করে রাখছে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক গোষ্ঠীর কাণ্ডারীরা, যে সকল অসহায় দেশগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হবেন তারা। তাহলে এখনো কি আমরা প্রতিপক্ষের দলের বক্তারা বলবেন যে সর্বক্ষেত্রে আইটি ব্যবহার করে এ সকল অসহায় দেশ, যারা কিনা কেবল নিজেদের অন্ন সংস্থান করতেই ব্যস্ত, তাদের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিন? প্রশ্ন রইল তাদের কাছে। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা প্রশ্ন করলেন আমাদের গোপনীয়তার বিষয়টা সংজ্ঞান নিয়ে। এক্ষেত্রে একটা কথা বলতে চাই, তারা যেমন ভবিষ্যৎ টেকনোলজি দিয়ে দেখাচ্ছেন যে ভবিষ্যতে আমাদের আইওটি ভালো হয়ে যাবে, আইটিতে সাইবার নিরাপত্তা বিষয়ক অনেক কিছু ওভারকাম করবে। তো এই ক্ষেত্রে আমার কথা হলো, ভবিষ্যতে তারা যেমন ব্লকচেইন প্রযুক্তির কথা বললেন, আমরা পাল্টা দিকে তুলতে চাই কোয়ান্টাম কম্পিউটিং এর কথা। কোয়ান্টাম কম্পিউটিং যখন তারা যেমন ভবিষ্যতের কথা বলছেন, আমরা বলবো ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং এতটাই উন্নত হবে যে ফার্মওয়্যারের মতন জায়গাতেও মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে সেটাকে হ্যাক করা পসিবল। তারা বললেন ভবিষ্যতে আইওটি সর্বক্ষেত্রে ব্যবহার হবে। এখানে একটা উদাহরণ দিতে চাই, নো ক্যাশ কান্ট্রি, যেটা উপযুক্ত উদাহরণ সুইডেন তাদের নো ক্যাশ কান্ট্রির মাধ্যমে আইওটিকে 100% এবং সব দিকে ব্যবহারের সুযোগ করে দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা দেখলো সেখানে ডাটা মাইনিং, এমনকি অনেক বড় বড় সাইবার ক্রাইম সেখানে সংঘটিত হওয়া সম্ভব, এবং যেখানে তাদের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা গভর্নমেন্টের প্রতি কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। এখানে একটু বলে রাখি, আমার দলের প্রথম বক্তার কোনো সব প্রশ্নের সদুত্তর তারা এখনো দিতে পারেননি। আমার প্রতিপক্ষ দল এখনো কি ভাবছেন আইওটি সর্বক্ষেত্রে ব্যবহার করবেন? তাহলে একটা মজার উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আইওটি সর্বক্ষেত্রে প্রবেশ করতে করতে আমাদের শৌচাগারেও প্রবেশ করে ফেলেছে। জি হ্যাঁ, ঠিক শুনলেন, শৌচাগার। www.trendsmicro.com এর তথ্য সূত্র মোতাবেক আইওটি এর এখন একটি অভিনব অ্যাপ্লিকেশন হলো স্মার্ট টয়লেট। জি হ্যাঁ, স্মার্ট টয়লেট, যে টয়লেটের বাতি জ্বলা নেভা, কল বন্ধ হওয়া থেকে শুরু করে কোমরের পানীয় ফ্লাশ হয় আইওটি ডিভাইসের সাহায্যে। আইওটির স্মার্ট হোমের জগতে এই চমৎকার সংযোজনটি যদি চলে যায় হ্যাকারদের কবলে, তখন কি করবেন ভেবে দেখেছেন বিজ্ঞ প্রতিপক্ষ? আসলে আইওটি এর এমন অপ্রয়োজনীয় ব্যবহার বিলাসিতার ব্যতীত আর কিছুই না, এবং স্মার্ট টয়লেটের ক্ষেত্রে তা তো নিতান্তই হাস্যকর ব্যাপার। এত যুক্তি প্রদর্শন পরও যদি আমার প্রতিপক্ষ দল না মানেন, তাহলে বলতেই হয়, অবুঝরে বুঝাইব কত, বুঝ নাহি মানে, ঢেকিরে বুঝাইব কত, নিত্য ধান মানে। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শেখ সাইফুজ্জামানকে তার বক্তব্য পেশ করার জন্য পক্ষে। বিতর্ক বেশ ভালোই জমে উঠেছে। আজকে আমরা বিপক্ষের শেষ বক্তার কাছে এখন চলে যাব। সর্বক্ষেত্রে আইওটি ব্যবহার, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়, এই টপিকের বিপক্ষে সর্বশেষ বক্তা সুজয় সাহাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। আমাকে শোনা যাচ্ছে? ইকো আছে, বাট আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি শুরু করলাম। মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মন্ডলী ও বিজ্ঞ প্রতিপক্ষ এবং সকল যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার আমাদের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার জন্য অন্তরায়। এখানে আমরা একটু বিপক্ষের বিষয়টার দিকে একটু ফোকাস করতে চাচ্ছি।
এখানে বলা আছে অন্তরায়। আমাদের বিপক্ষ দল সবকিছুতেই খালি অতীতের কথা জানছে বা বর্তমানের প্রেক্ষাপটটা কিছুটা টেনেছে, সবকিছুতেই তারা অতীত নিয়ে চিন্তা করছে। কিন্তু অন্তরায় আমি শব্দটার দিকে একটু আলোকপাত করব। এটা কিন্তু ভবিষ্যতের কথা বলছে, আমরা কিন্তু ভবিষ্যতের দিকে চিন্তা করছি। আমরা কেন বারবার অতীতের কথা চিন্তা করব? এখন আমাদের আজকের টপিকের দুটা ভাগ আছে, একটা হচ্ছে গোপনীয়তা আর একটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আর আমরা কথা বলছি ভবিষ্যৎ নিয়ে। আমার দলের আগের দুই বক্তা বলেছেন বর্তমানে আমাদের গোপনীয়তা আদৌ আছে কিনা। সত্যি বলতে নাই। আমাদের ফোনের মাধ্যমে আমরা কোথায় আছি, বর্তমানে আমরা যে বিতর্ক প্রতিযোগিতাটা করছি, এখানে এই জুম প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমরা বর্তমানে দুনিয়া কোথায় কি আছি তা আমরা জানতে পারবো। আমাদের ক্যামেরায় জুম অ্যাপ কন্ট্রোল করতে পারবে, আমাদের মাইক্রোফোনে জুম অ্যাপ কন্ট্রোল করতে পারে, কিন্তু এবং এগুলো কিন্তু আইওটি কাইন্ড অফ ডিভাইসের মধ্যে পড়ে যায়। এখন ভবিষ্যতে এই জিনিসগুলো কমে যাবে। এর মূল কারণ হচ্ছে মানব সচেতনতা। ইদানিং একটা জিনিস দেখা যায়, আমরা যদি কোনো কিছু চিন্তা করি তাহলে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে আমাদের ওটা সোশ্যাল মিডিয়াগুলোতে, যেটা আমাদের আগের বক্তা বলেছেন। কিন্তু এই জিনিসগুলো কমে যাবে। কেন কমবে, এখন আমি এই ব্যাপারে আসছি। মানুষজন এখন চিন্তা করা শুরু করেছে যে আমাদের জীবনে এই জিনিসগুলো কেন আসছে, কারণ আমরা আমাদের ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই ডাটাগুলো এক পর্যায়ে আসবে যখন একটা মার্কেট তৈরি হবে, যে আমাদের ডাটাগুলোর একটা মূল্য থাকবে। যখন জনগণ জানতে পারবে যে হ্যাঁ ডাটা মার্কেট বলে একটা জিনিস আছে, তখন এই তারা বিক্রি করতে পারবে না এই ডাটাগুলো। এই ডাটাগুলো একটা মূল্য থাকবে। এই মূল্যের কারণে তখন থার্ড পার্টি যারা ইনভেস্টার আছে, যারা অ্যাডভার্টাইজ দিয়ে বেড়ায়, তাদের কাছে ওই অর্থ নাই যে তারা মেইন ভেন্ডর যারা গুগল আর অ্যাপল বা ইয়াহু, তাদের থেকে ডাটাগুলো নিবে। এখন বলতে পারেন যে তাহলে তো ডাটা তো অলরেডি তাদের কাছে চলে গিয়েছে। না, ভবিষ্যতে আরো ডাটা ক্রিয়েট হবে, ডাটা এখন কিছুই যায়নি। 2-3 বছর আগে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতাম আমাদের ফোনে, তখন আমরা কি কি পারমিশন দিব চেক করতাম না। চেক না করে আমরা সবকিছু অ্যাকসেপ্ট দিয়ে চলে যেতাম। কিন্তু এখন মানুষজন কিন্তু সচেতন হয়েছে, মানুষজন চিন্তা করে যে আমরা কি কি অ্যাকসেপ্ট করবো, কি কি অ্যাকসেপ্ট করবো না, কোন অ্যাপ্লিকেশনকে আমার কোন জিনিসগুলো দিব, কোন জিনিসগুলো দিব না। এখন আসি একটা টপিকে, যেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। প্রত্যেকটা আইওটি যন্ত্র কিন্তু তাদের একটা কাগজ ম্যানুয়াল দেয়। আমরা কি কেউ ওই কাগজের মধ্যে টার্মস এন্ড কন্ডিশন লেখাটা পড়ি? কেউ পড়ি না। সবাই কি করি, যন্ত্রটা বের করে ব্যবহার করা শুরু করে দিই। কিন্তু আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, এই বর্তমানে যারা আছে এখানে 2-1 বাদে, লাইফে 2-1 বাদে কেউই আমরা টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ি না। এগুলো কিন্তু আমাদের সিকিউরিটি, কিন্তু তাদের ওই টার্মস এন্ড কন্ডিশনে বলা থাকে আমরা এই ডাটা নিব, এই ডাটা নিচ্ছি। এখন সব ভুল কি তাহলে কনজিউমারের? না, সব ভুল কনজিউমারের না। যারা কোম্পানি আছে তাদেরও ভুল আছে। যেমন আমরা IPv4 নেটওয়ার্ক থেকে IPv6 এসেছে। IPv6 আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আইওটি ডিভাইস গুলোকে প্রত্যেকটা একটা রিয়েল আইপির আন্ডারে আনতে পারি। কিন্তু সব ক্ষেত্রে আমরা তার রিয়েল আইপি আন্ডারে আনতে পারি না, আমরা ব্যবহার করি না। এখানে কোম্পানিগুলোরও কিছু ভুল আছে, আমাদের জনগণেরও কিছু ভুল আছে। তারপরে এখন এনক্রিপশনের কথা বললেন। এনক্রিপশনের কথা বলতে গিয়ে আমাদের বিপক্ষ দল একটা অ্যাটাকের কথা বলেছিলেন, মিরাই বটনেট অ্যাটাক। আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন 26 অক্টোবর 2016-তে লেখা আছে এখানে কোনো এনক্রিপশনের জন্য হয়নি, DDoS অ্যাটাকের জন্য হয়েছে। আপনি এনক্রিপশনের কথা বলেছেন, খুব ভালো। এনক্রিপশন দিয়ে আমি তাহলে একটু বলি। বর্তমানে এনক্রিপশন ব্যবস্থাগুলো আরো শক্তিশালী হচ্ছে। RSA যে এনক্রিপশন ব্যবস্থা, সেটাতে বর্তমানে মিনিমাম 2048 বিট দরকার হয়। 2048 বিট যদি আমি টাইম কমপ্লেক্সিটি হিসাব করি যে একটা অ্যাটাক দিয়ে কতক্ষণে একটা এনক্রিপশন কি ভাঙা সম্ভব, সেটা তাহলে মানব সভ্যতার সময়ের থেকে বেশি সময় লেগে যাবে। বর্তমান যে কম্পিউটার আছে শর্ত প্রযোজ্য। এবং আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছেন যে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার আপনি কি আপনার ফোনে হাতে নিয়ে ঘুরে বেড়াবেন? অবশ্যই না। কোয়ান্টাম কম্পিউটার থাকবে বিশিষ্ট কিছু কোম্পানিগুলোর কাছে, যারা এগুলো ব্যবহার করবে খুবই লিমিটেড অ্যামাউন্টে। কোম্পানি গুগলের মতো তারা এইসব ব্যবহার করবে। তারপরে হচ্ছে তারা এইসব এনক্রিপশন করবে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে। আমরা স্বাভাবিক যারা ভোক্তা বা স্বাভাবিক যারা হ্যাকার, তারা এইসব কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করার সুযোগ পাবে না। এরপর আসি আইওটি ডিভাইসগুলোর মধ্যে কিছু ফ্লস থাকে বর্তমান যুগে। সেটা হচ্ছে তারা সাইফার টেক্সটকে কনভার্ট করে না, তারা ইউজুয়ালি প্লেন টেক্সটেই ডাটাগুলো প্রেরণ করে। এই প্রেরণ করার প্রসেসটা ভুল, এবং এটা বিভিন্ন রকমের যারা সিকিউরিটি রিসার্চার আছে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এগুলো ভুলগুলো বের করে। ভুলগুলো বের করে তারা কোম্পানিগুলোকে জানায় যে হ্যাঁ আপনাদের কোম্পানি এই ডিভাইসে ভুল আছে, আপনারা ঠিক করেন। এবং বেশিরভাগ কোম্পানি এইসব ঠিক করার জন্য ব্যস্ত হয়ে আছে। এরপর আসি ব্লক চেনের ব্যাপারটা। ব্লক চেনের মাধ্যম এবং ট্রু র্যান্ডম নাম্বার জেনারেটর পার্থক্য আছে। সিউডো র্যান্ডম নাম্বার জেনারেটর, এই দুটোর কারণে কিন্তু আমাদের আইওটি ডিভাইসগুলো সামনে আরো ভবিষ্যতে সিকিউর হবে এবং গোপনীয়তা রক্ষা করবে। তারা কিন্তু অন্তরায় যাবে না। শেষ করবো আমি আমার একটা উক্তি দিয়ে, মার্ক জুকারবার্গের, প্রাইভেসি ইজ নো লঙ্গার কনসিডার্ড এ সোশ্যাল নর্ম।
এই যে আমি আমার বক্তব্য শেষ করব। আশা করি বিপক্ষ দল বুঝবে যে আইওটি ব্যবহার আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহকে, বিপক্ষের শেষ বক্তা, তার বক্তব্য পেশ করার জন্য। এরই মাধ্যমে আমরা আজকে বিতর্কের প্রথম পর্ব শেষ করলাম। এখন আমরা চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডনের জন্য পক্ষের শেখ সাইফুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি খণ্ডন করার জন্য। আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আসলে সত্য এবং বাস্তব কথা মাত্রই তিক্ত, তাই বোধ হয় আমাদের প্রতিপক্ষের বক্তারা আমাদের কথাগুলোকে একদমই মেনে নিতে নারাজ। প্রথম বক্তা বললেন সাইবার নিরাপত্তা বললে কিছুই নেই। খুবই সুন্দর কথা, সাইবার নিরাপত্তা বদলে যদি কোনো কিছু নাই থাকতো আমরা আজকে বিতর্কেই আসতাম না। আইওটির ফার্মওয়্যার নিয়ে কথা বলেন, আইওটির ফার্মওয়্যারের কিছু পরিমাণ আপডেট আসলেও সেখানে সাথে কোনো প্যাচের জন্য ব্যক্তিগত আইন নাকি আমাদের দেশেই নেই, এটাই আমাদের প্রথম বক্তা, আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন। আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশ সংবিধানটা একবার পড়ে দেখবেন। ম্যানুফ্যাকচারার সিকিউরিটি নিয়ে তিনি কথা তুললেন। আচ্ছা বলি, ম্যানুফ্যাকচারাররা সাধারণত বাজারের অধিকাংশ যারা ভোক্তা তাদেরকে লক্ষ্য করে তারা প্রধানত একটি ডিভাইসকে ম্যানুফ্যাকচার করে। তো এক্ষেত্রে তারা কখনোই প্রথমেই তাদের সাইবার সিকিউরিটি কিংবা নিরাপত্তা বিষয় কিছুটাকে নিয়ে আসে না, বরঞ্চ তারা দেখে তাদের ভোক্তারা কি চায়। হার্ডওয়্যারের ক্যাপাবিলিটি বাড়বে, সফটওয়্যার অনেক বেশি পরিমাণ ডাটা প্রসেস করতে পারবে এবং ইউজার ইন্টারফেস সুন্দর হবে, কিন্তু সিকিউরিটির কথাটা তারা এখানে ভুলেই গেল। তৃতীয় বক্তব্য বললেন অতীত এবং বর্তমান নিয়ে। আমরা নাকি অতীত আর বর্তমান নিয়ে বেশি পড়ে আছি। আজকের বিতর্কের বিষয় কি? আজকের বিতর্কের বিষয়টা হলো আইওটি সর্বক্ষেত্রে প্রয়োগ আমাদের সাইবার নিরাপত্তার জন্য অন্তরায় এবং গোপনীয়তার ক্ষেত্রে সেটা অন্তরায়। তো আমরা যদি কেবল অতীত আর বর্তমান থেকে শিক্ষা না নিই ভবিষ্যতে কি হবে, তাহলে সেটা বুঝবো কিভাবে? ডাটা মার্কেট আছে কিনা এটা আপনি কোন জনসাধারণকে জানাবেন? যারা জানেই না যে ডাটা কি জিনিস, যারা জানেই না যে তাদের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা কিংবা গোপনীয়তা কোনো গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর তিনি আরো একটা কথা বললেন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে। যারা আমরা নাকি কোয়ান্টাম কম্পিউটিং কখনো হাতে নিয়ে ঘুরবো না, আমি 100% তার কথা মেনে নিচ্ছি, কিন্তু নিশ্চয়ই যারা মোবাইল নিয়ে হাতে ঘুরে বেড়ায় তারা নিশ্চয়ই সবসময় হ্যাকারও হয় না। এক্ষেত্রে একটি কথা বলি, আসলে আইওটি একটি বৈশ্বিক ব্যাপার। আমরা যদি এটিকে একটা নেশন কিংবা একটা একটি জাতির মধ্যে আবদ্ধ করে ফেলি সেটা ভুল হবে। আসলে হ্যাকারদের কোনো ন্যাশনালিটি নাই, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমি আরেকটি কথা দিয়ে শেষ করতে চাই। ইন্টারনেট অফ থিংস বা আইওটি, সবসময় আইওটি বলতে এটাকেই বুঝবেন না, আইওটি বলতে ইন্টারনেট অফ থ্রেটস কেও বোঝায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শেখ সাইফুজ্জামানকে যুক্তি খণ্ডনের জন্য। এবার আজকের বিতর্কের যে বিষয় সর্বক্ষেত্রে আইওটি ব্যবহার সাইবার নিরাপত্তা গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়, এর বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য আসছে সৌমিক দাস সৌম্য। আমাকে শোনা যাচ্ছে? সৌমিক সৌম্য ভিডিও, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। প্রতিপক্ষ জিজ্ঞেস করলেন আমি সংবিধান পড়ে দেখেছি কিনা। প্রতিপক্ষকে বলবো, প্রতিপক্ষ উটের মতো সংবিধানের শুধু চোখ বুজে না থাকে, দয়া করে একটু সংবাদপত্র এবং আশপাশটা দেখবেন, জানবেন, তাহলে বুঝবেন যে আদৌ আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত আইন কতখানি কার্যকর। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিলেন যে হার্ড কোডের যে পাসওয়ার্ড যেগুলো চিপ এমবেডেড থাকে সেগুলোর মধ্যে কোনো শক্তিশালী ফার্মওয়্যার ব্যবহার করা হয় না এবং সেগুলো অতি দুর্বল এনক্রিপশন কি দ্বারা প্রোটেক্টেড থাকে। আমি যখন আমার প্রথম বক্তৃতা বলে গিয়েছিলাম যে মূল অন্তরটা হচ্ছে নীতিমালায়। এই সকল ফার্মওয়্যারকে আরো শক্তি সামর্থ্য করার নীতিমালা প্রণয়নের মাধ্যমেই এগুলোকে আরো জনগণের জন্য নিরাপদ করে তোলা সম্ভব। এবং এক্ষেত্রে আমার দলের পূর্ববর্তী বক্তা যে বলে গিয়েছিলেন বিভিন্ন ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই নিরাপত্তাটাকে আরো জোরদার করতে পারে, তারাই প্রকৃত এবং শক্তিশালী ভূমিকাটা রাখবে। প্রতিপক্ষের বক্তা বলে গিয়েছিলেন যে আইওটি আমাদের শৌচাগারে ঢুকে গিয়েছে। আচ্ছা, তার চেয়ে আমরা একটি ইন্টিমেট উদাহরণের কথা বিবেচনা করি, সেটা হচ্ছে উইভাইভ। এই উইভাইভ হচ্ছে বেসিক্যালি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা কাপলদের মধ্যেকার সেক্সুয়াল প্লেজার জেনারেট করার জন্য একটা আইওটি ডিভাইস, যেটা হইতেছে 2 বছর আগে যারা হচ্ছে একটা লসুটের শিকার হয়েছিল, যে তারা হচ্ছে প্রাইভেট ডাটা শেয়ার করছে এবং এই লসুটের শিকার হওয়ার কারণে তারা ইউজারদেরকে জরিমানা দিতে এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল। এবং সেটা বাধ্য হয়েছিল কিসের কারণে? কারণ যে দেশে সেই লসুটটি জারি করা হয়েছিল সে দেশে সেরকম নীতিমালা ছিল। সুতরাং আইওটি ডিভাইসের যত ঝুঁকির কথা প্রতিপক্ষ বলছেন সেগুলা এই নীতিমালার মাধ্যমেই পরিকল্পিত নীতিমালা প্রণয়নের মাধ্যমেই সেগুলোকে ঝুঁকিপূর্ণ এবং আরো নিরাপদ করে তোলা সম্ভব।
প্রতিপক্ষ মঙ্গল করবার শক্তি ধন, বিলাস ধন নহে। আইওটির এই মঙ্গল করার ক্ষমতাটাই আছে, এই জন্য আইওটিকে আমরা ধন হিসেবে বিবেচনা করব। আইওটি কোনো বিলাসদ্রব্য না, আইওটি একটি নিত্য ব্যবহার্য বিষয়। ধন্যবাদ সৌমিক দাস সম্মুখে তার বক্তব্য পেশ যুক্তি খণ্ডনের জন্য। এর মাধ্যমে আমরা আজকের প্রথম পর্বের যে বিতর্ক সর্বক্ষেত্রে আইওটির ব্যবহার, সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য অন্তরায়, এর শেষ মানে সবার বক্তব্য শুনলাম, যুক্তি খণ্ডনও শেষ হলো। এখন হচ্ছে আমাদের রেজাল্ট দেবার পালা। এখন আমরা যাদের কাছ থেকে মার্ক নিয়ে সেটা যোগ করে দিব। নওয়াজ কি আসো? স্যার আছি স্যার। তুমি ওই যে মার্কটা 25-এ যোগ করে আমাকে একটু প্রাইভেটলি দিয়ে দাও। জি স্যার। থ্যাংক ইউ। আমার মার্ক দেওয়া শেষ, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমি আজকের টপিকটা আসলে দেওয়া হচ্ছে নওয়াজের, বুঝছো? তো নওয়াজ হয়তো কিছু বলবে তোমাদেরকে, আশা করছি মার্কটা দিয়ে নেই। এই ফাঁকে আমি আমার কিছু পয়েন্ট বলি। সেটা হচ্ছে এটা ঠিক যে ধরো আমি যদি বলি যে সবগুলি সেক্টরে যদি আমরা বলি যে আইওটি ব্যবহার করব, ঠিক আছে, আবার যদি বলি যে আচ্ছা ঠিক আছে কোন একটা সেক্টর বাদ দিব, তাহলে কোন সেক্টর বাদ যাবে? ঠিক আছে, আসলে সব সেক্টর কোন সেক্টর বাদও যায় না, তুমি চাইলে সব সেক্টর ইউজ করতে পারো আসলে, ঠিক আছে? সো সেক্ষেত্রে মানে সর্বক্ষেত্রে বলার কারণ হচ্ছে যে আসলে বিতর্কটাকে একটু জমিয়ে রাখার জন্য, ঠিক আছে? আর লাস্টে অন্তরায় শব্দটা দেওয়ারও এই একটা কারণ, যাতে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরা যায়, ঠিক আছে? না হলে বিতর্ক জমবে না। তবে বেশ সুন্দর সুন্দর বেশ এক্সাম্পল তুলে ধরেছে অনেকেই। আই হ্যাভ রিয়েলি এনজয়েড দ্য থিংস বিকজ আমি আইওটি বা তোমার ইয়ে নিয়ে কি বলে মেশিন লার্নিং বা পরের টপিক এগুলিতে অত এক্সপার্ট না, জানিও না ভালো, ঠিক আছে? তোমরা যতটুকু জানো আমার ধারণা তার থেকে আমি কম জানি। আজকে তোমাদের কাছ থেকে অনেক কিছু দেখলাম, ঠিক আছে? আমি হয়তো ওই ইউজার লেভেলে থেকে যাবো আইওটিতে, যেহেতু আমার রিসার্চ টপিক না, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা ঠিক ওই যে সুজা যেটা বলো, টার্মস এন্ড কন্ডিশন উই ডোন্ট রিড অ্যাকচুয়ালি, ঠিক আছে? সামটাইমস ইফ ইউ ডাউনলোড এনি অ্যাপ, তখন তারা তোমার কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে চায়। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে মনে হয় যে ও আমার কন্ট্যাক্ট অ্যাক্সেস করে কি করবে, না দিলে আবার আগানো যায় না, ঠিক আছে? বুঝতে পারি না, ঠিক আছে? আবার ওটাই দরকারও ইউজ করা। সো উই ডোন্ট রিড দ্য অ্যাকচুয়ালি টার্মস এন্ড কন্ডিশন মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে? সেটা সেটা ট্রু, ঠিক আছে? আবার অনেক সময় আমরা বাংলাদেশে মনে করি যাই হোক আমার তো আর টাকা পয়সা নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে ওকে টার্মস এন্ড কন্ডিশন ওকে করে দিই, এই আর কি। সো এভাবে করে আমরা চলি আর কি। যাই হোক, তবে আজকে যে টপিকটা যেটা সেটা যদি তুমি সব সেক্টরে ইউজ করতে চাও, সব দেখবা যে প্রত্যেকটা সেক্টরই তোমার এমন কিছু পাবা যেগুলিতে আসলে সিকিউরিটি ইস্যু, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতেই আছে, ঠিক আছে? ইভেন সিম্পল সিকিউরিটি ইস্যু না হলে ধরো আমার বাসার হোম অ্যাপ্লায়েন্স যেগুলি আছে, রেফ্রিজারেটর, ওভেন বা টেলিভিশন, এগুলি যখন আইওটির সাথে মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে, ঠিক আছে? সো এগুলি আমি ধরো বাইরে থেকে আমার মোবাইল অ্যাপস দিয়ে আই ক্যান কন্ট্রোল, ঠিক আছে? বাট ইফ সামওয়ান হ্যাক দোজ ডিভাইসেস এন্ড ইফ আই ক্যান নট কন্ট্রোল ফ্রম আউটসাইড, ঠিক আছে, তখন কিন্তু মানে আইওটি সেই ইস্যুটা থেকেই যায় যে ওই সমস্যা হচ্ছে যে অন্য হ্যাকাররা যারা এগুলিকে অন্যদিকে মিসগাইড করবে আর কি, ঠিক আছে? আমি যেটা দেখতে যাচ্ছি বা যেটা করতে যাচ্ছি সেটা ফাংশনিং হচ্ছে না, অন্য কিছু হচ্ছে, ঠিক আছে? সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এখন এই জায়গাতে সিকিউরিটি ইস্যুটা এনশিওর করতে হবে। এখন আমাদের দেশে সিকিউরিটির ক্ষেত্রে হয় কি, আমরা লাইসেন্স কোনো সফটওয়্যার তো ইউজ করি না বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে আসলে এটা কিরকম ভাবে যে আমরা সিকিউরিটি এনশিওর করবো, আই ডোন্ট নো। মোস্ট লাইকলি ধরো ব্যাংকিং বা যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি তারাই শুধুমাত্র লাইসেন্স সফটওয়্যার ইউজ করে, এবং তারা তোমার এসএসএল তো ইউজ করেই, ঠিক আছে? কিন্তু অন্য বেশিরভাগ ইনস্টিটিউশনই করে না, ঠিক আছে? এবং উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার ডাটা। বাইরের দেশে ধরো ফেসবুকে তুমি একজনকে যদি দেখো, তার ফ্রেন্ড থাকে বড় জোর ফেসবুকে 5 থেকে 10-15 জন এরকম। আমাদের ফ্রেন্ড থাকে 300-400 জন, ঠিক আছে? বিকজ সে ফ্রেন্ড একসেপ্ট করার ক্ষেত্রে খুব কনসিয়াস থাকে যে তাকে সে ফ্রেন্ড হিসেবে একসেপ্ট করবে কিনা, তাহলে তার পার্সোনাল যে ইনফরমেশন গুলো সেগুলি চলে যাবে কিনা, ঠিক আছে? সো এই জিনিসটা ঘটে আর কি, ঠিক আছে? সো যাই হোক, মানে আমরা তো বিতর্ক শুনলাম, দুই পক্ষেরই অনেক সুন্দর সুন্দর যুক্তি ছিল পক্ষে বিপক্ষে। কোয়ান্টাম কম্পিউটিং এর বিষয়টা আসলো, এটাও ঠিক যে কোয়ান্টাম কম্পিউটিং সবাই হাতে নিয়ে ঘুরবে না। আবার সাইফুজ্জামান যেটা বললো যে হ্যাঁ ঠিক আছে, তার মানে যারা হ্যাকার তারাও তো সবাই মানে মোবাইল ডিভাইস ইউজ করছে, তারাও তো সবাই হ্যাকার না, ঠিক আছে? ঠিক আছে, সো এই জিনিসগুলি আসলে ইন ফিউচার উই ক্যান টেল দ্যাট যে এইগুলির মানে কিরকম হবে। কারণ হচ্ছে যে ভবিষ্যতে আইওটির ব্যবহার বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং এট দ্য সেম টাইম যারা তোমার আইওটি অ্যাপ্লিকেশন বাড়াচ্ছে বা কাজ করছে বিহাইন্ড দ্য সিন, তারা কিন্তু সিকিউরিটি নিয়েও যথেষ্ট কাজ করছে, সো দ্যাট
they can go, they can get the confidence or they can win the customer, win the heart of a customer, if I say, সেটা তারা জয় করার চেষ্টা করে। এবং তারা যদি if they can show any product or any device that it is not hackable, ঠিক আছে, তখন সেটা মার্কেট কিন্তু অনেক বেশি পাবে, পার্টিকুলারলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আবার তুমি যদি লিটারেসি যে একটা কনসিডারেশন নিয়ে আসলো ওই যে পক্ষের দল, ঠিক আছে, যে আফ্রিকা দেশগুলিতে, সেক্ষেত্রে ওইখানে আসলে ওই সিকিউরিটি ওগুলি আসলে কোনো ইস্যু না, এটা সত্যি। কিন্তু এর মানে এই না যে যারা লিটারেসি কম, ঠিক আছে, তার মানে এই না যে তারা তাদের তোমার অ্যাপ্লিকেশন বেস এই যে মোবাইল এগুলি ইউজ করতে করতে তারাও কিন্তু যথেষ্ট তোমার এক্সপার্ট হয়ে যাচ্ছে উইথ টাইম। সেটা আমাদের দেশেও কিন্তু আমরা দেখি, ঠিক আছে, যে অনেকেরই হয়তো পড়াশোনা অত ভালো জানে না, কিন্তু টাচ স্ক্রিন ইউজ করে সে অনেক কিছুই করতে পারে, ঠিক আছে। ফেসবুক ইউজ করা থেকে শুরু করে ডাউনলোড, মেমোরিতে গান লোড করা, এরকম অনেক কিছু তারা করতে পারে, আমি দেখেছি, ঠিক আছে। এই সো লিটারেসি দেখা যায় যে ওই একটা মেশিনকে অপারেট করার জন্য লিটারেসি, বা একটা মোবাইল বা একটা অ্যাপস কে অপারেট করার জন্য লিটারেসি মানে হয়তো ভবিষ্যতে ওরকম রিলেটেড হবে না, ঠিক আছে, কারণ সে তার মানে কিছু ওয়ার্ড বা কিছু সিম্বল দিয়ে সে হয়তো অনেক কিছু করে ফেলতে পারবে, ঠিক আছে, যেটা আমি দেখি অনেকের ক্ষেত্রে বাংলাদেশে পড়াশোনা না জানলেও তারা কিন্তু মোবাইলে বেশ ভালোই বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারে, ঠিক আছে। এই তো এনিওয়ে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমি একবার একটা ফার্নিচার কেনার জন্য কাঠের দোকানে গেলাম। তা ওইখানে আমার বাসা থেকে যে আমাকে ডিজাইনটা দিয়ে দিল সেটা মোবাইলে ছিল। এখন এই কাঠ মিস্ত্রি আমাকে বলতেছে, স্যার আপনার শেয়ার ইট নাই, তাহলে আমাকে শেয়ার ইট করে ছবিটা দেন। আমার তখন শেয়ার ইট ছিল না, ঠিক আছে। সো বাট তুমি চিন্তা করে দেখো, সে কিন্তু অ্যাপসটা ইউজ করতে পারে, ঠিক আছে। আমি জানি না তার লিটারেসি কতটুকু, বাট আই ওয়াজ সারপ্রাইজড এন্ড আমি বললাম যে না আমার নাই, ঠিক আছে, আমি তোমাকে মোবাইল থেকে দেখিয়েছি। সো আমার ধারণা লিটারেসি ইন ফিউচার হয়তো এটাকে ওরকম ভাবে এফেক্ট করবে না, কারণ যারা অ্যাপস গুলি বানায় তারা জানে যে এটা টাচ স্ক্রিন বেস এবং এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজি টু মুভ, ইজি টু গেট দ্য ইনফরমেশন, এরকমই হওয়ার কথা, এই আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার বক্তব্য, ঠিক আছে। এখন নওয়াজ কিছু বলো, আমি তোমার মার্কটা যোগ করি। নওয়াজ। হ্যালো নওয়াজ। জি স্যার। না, আমি আমি শুনলাম স্যার সবার কথা, মানে ভালোই লাগছে। এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে টপিকসটাকে অ্যাটাক করছে আর কি, এটা ভালো লাগছে। এবং বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছে, ডিফারেন্ট ভাবে চিন্তা করছে এক একজন। এটা হচ্ছে একটা মানে ডিবেটের একটা মজা, বিশেষ করে টেকনিক্যাল ডিবেটের ক্ষেত্রে আরো বেশি এটা মানে দেখা যায় আর কি, রিয়েলাইজ করা যায় যে মানে একই বিষয় আমরা আমি একভাবে চিন্তা করি। আমি যেমন এইটা বিতর্কের মানে যে এই ডিবেটের যে ইস্যুটা, এটা আমি দিছি আর কি। তো আমি একভাবে চিন্তা করে দিছিলাম, তারপরে দেখি যে অন্যরা আর কি যারা স্পিকার তারা এটাকে আরো অন্যান্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে অ্যাটাক করছে। তো এটা আর কি এনজয় করা যায়, মানে মনে হয় যে না হ্যাঁ এভাবে তো আমি চিন্তা করি নাই, বা মানে হ্যাঁ এটাও একটা ইস্যু হইতে পারে, এরকম মনে হয়েছে। তবে আমি এমনি মানে যারা পার্টিসিপেন্ট বা স্পিকার ছিল তাদের কাছে, বা অন্য কেউ ইভেন যারা মানে শুনতেছে, তাদের কাছে কি, কারো কাছে কি মনে হয় যে টপিকসটা বায়াস ছিল কিনা, মানে পক্ষে বেশি বলা গেছে বা বিপক্ষে এটার সম্পর্কে বেশি যুক্তি দেখানো সম্ভব, এরকম কি মনে হয়েছে কিনা, বায়াস ছিল কিনা কারো কাছে? যদি কারোর কাছে এরকম মনে হয় যে না এটা টপিকসটা বায়াস, তাহলে বলতে পারো, কিছু লজিক দিতে পারো আর কি। আমার কাছে মানে কথা শুনে মনে হয়েছে যে না হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে অ্যাটাক করা যায়। আর আরেকটা হচ্ছে যে মানে লজিক যারা দেখাইছে তাদের মধ্যে মানে ইনফরমেশন অনেকে মানে বেশ কিছু ইনফরমেশন দিছে, ইনফরমেশন দিয়ে লজিক দেখানোর চেষ্টা করছে আর কি। আবার মানে কেউ কেউ আবার এইটা অবশ্যই আমার কাছে একটু মনে হয়েছে যে একটু স্পেসিফিক হওয়া হইলে ভালো হতো, যদি মানে একটু স্পেসিফিক ওয়েতে, যেমন সাইবার সিকিউরিটি সবাই বেশিরভাগ ক্ষেত্রেই ফোকাস করছে, কয়েকজন যেমন ফোকাস করছে যে টেকনিক্যাল ইস্যুগুলোকে না নিয়ে এসে এই গোপনীয়তা, মানুষজন এটা ইলিটারেট দেখে ইনফরমেশন চলে যাচ্ছে, বা তার থেকে বেশি টেকনিক্যাল অ্যালগোরিদম বা ভিতরের কথাবার্তা ওগুলাকে যদি আরেকটু নিয়ে আসা যাইতো তাহলে আরেকটু মনে হয় ভালো হতো। কিন্তু এটা তো আর সবাই তো আর মানে এই ফিল্ডে কাজ করে না বা এক্সপার্ট না, বা অল্প কয়েকদিনের মধ্যে এত কিছু ইনফরমেশন কালেক্ট করা, টেকনিক্যাল ইনফরমেশন কালেক্ট করা সম্ভব না। ডেটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আসা যায়, বিভিন্ন জায়গায় একসাথে থাকে, বা টেকনিক্যালি শ করা বা টেকনিক্যাল লজিক প্রোভাইড করা, এটা আর কি একটু মনে হয়েছে যে কম, একটু মানে জেনারেলাইজড ফর্মে আর কি কয়েকজন কথা বলছে। তবে ইনফরমেশনের কালেকশন অনেক বেশি ছিল, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স বা কিছু এক্সাম্পল প্রোভাইড
করা এগুলা বেশি ছিল আর কি, এটা ভালো লাগছে আর কি। এটাই এটা ঠিক যে ওরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে অনেক ঘাটাঘাটি করে অনেক ইনফরমেশন এখানে নিয়ে আসছে এবং আমরা শুনলাম, এবং আমার ধারণা যারা অডিয়েন্স ছিল তারাও কিন্তু এনজয় করেছে, তাই না? জি স্যার, ইনশাআল্লাহ। মামুন স্যার কি আছেন? তো থাকে সব সময়। হ্যাঁ আছেন মামুন স্যার, দেখাচ্ছে এখানে। মামুন স্যার তাহলে কিছু বলেন স্যার একটু। আমার রেজাল্ট অবশ্য রেডি। হ্যালো, শোনা যায়? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। জি স্যার। আমি আসলে পুরো ডিবেটটা শুনতে পারিনি, আমি ডিপার্টমেন্টে গেছিলাম, বুঝছো? ডিপার্টমেন্ট থেকে আসছি স্যার 2:30টায়। মিস করছেন। হ্যাঁ, কাজ মিস না, করছেন তাহলে। আমার তো অনেকগুলো কাজ ছিল, তো সিএনডির কাজ, একাডেমিক কমিটি করলাম, এগুলো আমাকেই তো এখন সব করতে হয়। হ্যাঁ সব হ্যাঁ, ডিসবাস প্রিন্ট নিয়ে করতে এগুলো স্যারকে। এতগুলো এজেন্ডা সমস্ত কিছু বুঝায় শুনে এখন বালদাকে বললাম এখন পাঠাইতে হবে। পুরো 2:30টা বেজে গেছে, আস্তে আস্তে গোসল করলাম, নামাজ পড়লাম এখন না, যার ফলে আমি শুনতে পারি নাই, একটা স্পিচও শুনতে পারি নাই, আমি শেষের দিকে এসে আচ্ছা জয়েন করছি, তুমি তখন কথা বলতেছো। আচ্ছা আচ্ছা, রেকর্ড আছে স্যার, শেয়ার করবো না। যাই হোক, এর জন্য আমার বক্তৃতার উপরে বলার কিছু নেই, তবে আচ্ছা ঠিক আছে। তো এটা একটা ভালো টপিক ছিল, যুগোপযোগী। তো আশা করি লড়াই ভালো হয়েছে না, পক্ষে বিপক্ষে দুদিকেই নাকি? হ্যাঁ জি স্যার, ভালো হয়েছে। ওরা অনেক পড়াশোনা করছে। কি মনে হয়? না, ওরা অনেক পড়াশোনা করছে, অনেক দিকে স্টাডি করে বিভিন্ন মানে মানে যাদের পক্ষে অবস্থান তুলে ধরার জন্য অনেক স্টাডি করে স্ক্রিপ্ট তৈরি করছে, তারপরে আবার যুক্তিও দেখাইছে, ভালোই। ঠিক আছে, অল দা বেস্ট। হ্যাঁ, ভালো হয়েছে, তোমরা কষ্ট করেছো। থ্যাংক ইউ। ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে। যাই হোক, আমরা এখন সরাসরি রেজাল্টে চলে যাব, ঠিক আছে? তো আজকের বিতর্কের বিজয়ী দল, আমি স্ক্রিন শেয়ার করি, তাহলে তোমরা একবার মার্কসও দেখতে পাবা। আই হোপ। আজকের বিতর্কের বিজয়ী দল হচ্ছে থার্ড ইয়ার রেশনালিস্ট, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। গুড। ঠিক আছে, এইটা হচ্ছে যে লেফট সাইডে যে তোমাদের মার্কিং, ঠিক আছে? মার্জিয়া সুলতানার মার্ক, তারপরে পূজা রয়ের মার্ক, সাইফুজ্জামানের মার্ক, কাউন্টার লজিক হচ্ছে সাইফুজ্জামানি, এই জন্য এরকম। এটা হচ্ছে একজন জাজ দিয়েছেন এত মার্ক, সেকেন্ড জাজ এত, দুটো যোগ করে 137.5। তরিতা হতো সৌমিক দাস সৌম্য 2118, তারপর নাইমুল এরকম, সুজয় সাহা, সৌমিক দাস সৌম্য লজিকে আউট অফ 10, সব মিলে 131। এই হচ্ছে ইয়ে। সো হ্যাঁ, কেউ কিছু বলছে? তো আজকের বিতর্কের বিজয়ী দল হচ্ছে থার্ড ইয়ার রেশনালিস্ট টিম, ঠিক আছে? এবং ওদের টিম রেশনালিস্ট, তোমাদেরকে অভিনন্দন। এবং এরই মাধ্যমে থার্ড ইয়ার যেহেতু দুটি বিতর্কে বিজয়ী হয়েছে, সো থার্ড ইয়ার তোমরা চলে যাচ্ছ ফাইনালে, এবং সেখানে তোমরা তোমাদের অপোনেন্ট থাকবে হচ্ছে সেকেন্ড ইয়ার লজিকে, ঠিক আছে? তো থার্ড ইয়ার রেশনাল টিম অভিনন্দন। এবং তরিতা হতো এমএসসি লাস্ট ইয়ার আমাদের আউটগোয়িং ব্যাচ, ওদেরকে আমার বিশেষ অভিনন্দন, ঠিক আছে? যে ওরা এই প্রায় চলে যাচ্ছে, ঠিক আছে? জুন মাসে যদি ওদের থিসিস ডিফেন্স হয়ে যেত, আমরা হয়তো ওদেরকে পেতামই না, ঠিক আছে? ওরা এখন থিসিস রেডি করছে। এই মুহূর্তে যে ওরা এই যে শেষ মুহূর্তে এসে এই যে বিতর্কে পার্টিসিপেট করলো, ঠিক আছে? বিশেষ করে সুজয় এবং এই তিনজনের টিম উইদাউট এনি ব্যাকআপ, ঠিক আছে? ওরা তিনজন মিলে যে একটা মানে এখানে যে পার্টিসিপেশনটা ছিল, এটাই আসলে একটা বিশাল শিক্ষণীয় বিষয় কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ সুজয়দেরকে অনেক আগে থেকে চিনি, ঠিক আছে? তো ওদেরকে কিছু বললে না করেনি এখন পর্যন্ত, এখন শেষ মুহূর্তে আশা করেছিলাম যে করবে না, সেটাই হয়েছে, ঠিক আছে? এই জন্য সুজয় এবং ওদের টিম সৌম্য বা নাইমুল, ওদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? বিশেষ করে পার্টিসিপেট করার জন্য এবং বিতর্কটাকে জমিয়ে রাখার জন্য। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন তবে এটাও ঠিক যে সৌম্য সুজয়, তোমরা বুঝে যাচ্ছ যে আসলে পুরনো যারা আছি তাদেরকে ছেড়ে দিতে হবে নতুনদের জন্য, ঠিক আছে? হয়তো এটাই বুঝে যাচ্ছে, ঠিক আছে? স্যার এসেছেন নতুন শিশু। হ্যাঁ, সেরকমই আর কি, ঠিক আছে? সো সেটাই কষ্ট নাই স্যার, পার্টিসিপেট করেছি এই অনেক স্যার, মানে ভালো লেগেছে, মানে অনেকদিন বসেছিলাম, কাজ কাম ছিল না, তো ভালো লাগলো। মানে হয়তো হেরেছি, জুনিয়ররা জিতেছে, বাট এটাতে লজ্জার কিছু নেই, আমাদের ভালো লেগেছে, জুনিয়ররা আমাদের হারাতে পেরেছে, এটা আরো খুশির বিষয় যে লাইক তারা, হ্যাঁ সেটা আশা করি আরো ভালো করবে। হ্যাঁ, সেটাই আমিও সেটাই বলছি যে এই যে তোমরা পার্টিসিপেট করছো এবং সেখানে যে অনেক ইনপুট নিয়ে আসছে, অনেক ডাটা, অনেক ইনফরমেশন ওরাও নিয়ে আসছে, ঠিক আছে?
এবং তারপরে যে একটা খুবই সুন্দর একটা লড়াই হলো, এটাই আসলে অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক আছে, আমরা হারিয়ে যেতে এটা বিষয় না, জিনিসটা হচ্ছে যে আমরা জিনিসটা টোটালটা থেকে কি পরিমাণ লার্নিং আমাদের হলো। সেখানে কিন্তু আমি অনেক কিছু জানলাম, আজকে শিখলাম। আমার নিজের একটা ধারণা ছিল, তারপর ডিবেটের টপিক নওয়াজ দিল, সেখানে তার একটা ইন্ডিভিজুয়াল ধারণা থেকে সে দিয়েছে, কিন্তু এখানে আসার পরে যে অনেক বিভিন্ন ডাইমেনশনে তোমরা যে চিন্তাটা নিয়ে আসছে, এটাই হচ্ছে বিতর্ক। এবং এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, ডিসকাশন বলি আমরা অনেক সময়, যে এই যে ডিবেটের মাধ্যমে যে ডিসকাশনটা হয়ে গেল, আমাদের কিন্তু বিভিন্ন দিকে আমাদের মানে চোখটা খুলে দিল। ঠিক আছে, সো ইভেন ফর ইনস্ট্যান্স যেমন সাইফুজ্জামান শাহিকের যে লাস্ট যে তোমার কি বলে আইওটির যে এক্সাম্পল, ইফ ইট ইজ আইওটি বেসড টয়লেট হয় এবং ইফ ইট ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, এই ধরনের অনেক কিছু আসলে we need to think, we maybe we'll have to think, ঠিক আছে, in future যে আসলে সিকিউরিটি বা ইস্যুগুলি কি হবে। ঠিক আছে, এনিওয়ে যেভাবে তোমরা উপস্থাপন করেছো, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, আই রিয়েলি এনজয়েড আ লট। ঠিক আছে, এবং নস্ট এনজয় করেছে, আমাদের শিক্ষক মন্ডলী যারা একটু বেশি থাকতো তারা নিশ্চয়ই এনজয় করতো। ঠিক আছে, তো যাই হোক, যারা পার্টিসিপেট করেছো, যারা জয়ী দল বিজেতা দল, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, এবং এরই মাধ্যমে আমাদের আজকের বিতর্কের প্রথম পর্ব শেষ করছি। আমরা 4টা বাজার আবার 5 মিনিট আগে চলে আসবো। এখানে আমরা লিভ মিটিং দিব না। ঠিক আছে, আমরা এইভাবেই থাকি। ঠিক আছে, আমরা পরবর্তী যে আমাদের একটা বিতর্ক আছে, একটু হাই টপিক হয়ে গেছে, তারপর আমরা দেখি কি হয়। এমএসসি নিউ আর এসএন বোস আর হচ্ছে রিজেমেক। আমাদের পরের বিতর্কের বিষয় হচ্ছে ডিপ লার্নিং বেসড টেকনিক গুলো সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিক গুলো নয়। ঠিক আছে, এই বিতর্কের বিষয়টি দিয়েছেন আমাদের আতিকুর রহমান আহাদ স্যার। ঠিক আছে, দেখা যাক উনি জয়েন করেন কিনা। ঠিক আছে, আশা করছি উনি জয়েন করবেন, যদি ওনার একটা মিটিং আছে, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, সো আমরা আবার 4টা বাজে 5 মিনিট আগে সবাই চলে আসবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।